রিয়ান, জলদি অ্যান্টিসেপ্টিক নিয়ে আয়। নীরের কথা রিয়ানের কানে যেতেই ছুট লাগালো দোতলা ঘরের দিকে। এতক্ষণে আয়ান, অর্ণব আর ত্রিধাও চলে এসেছে রোজার কাছে। এনিওয়ে, ওকে টেবিলে বসা। কিভাবে হলো এসব রিধিমা? ত্রিধার কথায় রিধিমা একবার ত্রিধা আর একবার নীরের দিকে তাকিয়ে তারপর কান্না জমা কণ্ঠে বলতে লাগলো, আমি তো কফি বানাচ্ছিলাম, আমি খেয়াল করিনি ও কিভাবে কেটেছে। বলেই কান্না শুরু করলো সে। স্টপ ক্রাই। নীরের ধমকে চমকে উঠল রিধিমা, রোজা সহ উপস্থিত সকলে। এত সাহস কোথায় পেলে তুই রোজ? আমার উপরে জেদ করে হাত কাটিস? রোজা নিশ্চুপ রইল। কি হলো বল? কত বড় কলেজে নিয়ে ঘুরিস তুই? আজকে তোর কলেজের ভুনা খিচুড়ি বানাবো আমি। কথা শেষ করে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপস্থিত সকলে হতবাক, কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না। নীর কারো দিকে না তাকিয়ে সোজা রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। কি করছেন নির্ণয় ভাই? হাত ছাড়ুন, আমার হাতে অনেক ব্যথা লাগছে, ছাড়ুন বলছি। রোজার কোনো কথা যেন নির্ণয়ের কান পর্যন্ত পৌঁছায় না। সে রোজাকে টেনে এনে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারে। তারপর উল্টো ঘুরে বিশাল আয়না বিশিষ্ট ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স নিয়ে ফিরে আসে রোজার কাছে। তার পাশেই বাবু হয়ে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রোজাকে। হাতটা এদিকে দে। লাগবে না নির্ণয় ভাই, আমার নিজের কাজ আমি নিজে করে নিতে পারি। তোর বালের প্যাচাল শুনতে চায়নি, হাত চেয়েছে, হাত দে। বলছি তো দিব না, আমাকে যেতে দিন। যা, কে আটকে রেখেছে তোকে? কথাটা বলে বেডে হেলান দিয়ে রইল নির্ণয়। রোজা একবার তার দিকে তাকিয়ে মুখ বাঁকালো, তারপর উঠে যেতে নিলেই নির্ণয় তার হাত ধরে আবার বসিয়ে দিল। এবার কোনো কথা না বলেই হাত নিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে শুরু করলো। আপনি বড় নিষ্ঠুর পুরুষ নির্ণয় ভাই, আগে তো এমন ছিলেন না, কেন এমন হলেন আপনি? মনে মনে কথাগুলো বলল রোজা, তবে মুখে তার বলার সাহস হলো না। চোখের কোণ বেয়ে পানি এসে জমছে তার গালে। নির্ণয় রোজার দিকে তাকিয়ে দেখলো তার চোখে পানি। অসহায় সুরে বলল, ব্যথা করছে পাখি, একটু সহ্য কর, এখনই হয়ে যাবে। কেন এমন করলি বলতো? একটুও ব্যথা করছে না। এই ব্যথা থেকে হাজার গুণ ব্যথা আপনার তখনকার করা ব্যবহারে পেয়েছি। নির্ণয় শুনল রোজার কথা, তবে কোনো উত্তর করল না। হাতের ব্যান্ডেজটা লাগানোর শেষে উঠে যেতে নিলেই হাত ধরে ফেলে রোজা। নির্ণয় ভাই। নির্ণয় রোজার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বক্সটি যেখান থেকে এনেছিল সেখানে রেখে দেয়। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে খাবার নিয়ে আসতে বলল। তারপর ফোন রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রোজা তার যাওয়ার পানে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস পেল। 10 মিনিটের মাথায় দরজায় কারো নক পড়তে বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গেল রোজা। এক হাতে দরজা খুলতেই দেখলো রিয়ান খাবার হাতে দাঁড়িয়ে আছে। কিরে বনু, ঠিক আছিস তুই? ভাইয়া কি তোকে খুব... রোজা মাথা নাড়িয়ে না বোঝালো, তবে কোনো উত্তর করলো না। রিয়ানের মন তাতেই শান্ত হলো। রিয়ান দরজা থেকে রুমে উকি দিয়ে নির্ণয়কে দেখছিল, তবে দেখা না পেয়ে ভেতরের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ ছো মেরে হাত থেকে খাবারগুলো নিয়ে নিল। রিয়ান রোজা দুজনেই হতবাক। এখন আসতে পারিস, তোর কাজ শেষ, যা ভাগ। এটা কি হলো ভাই? কাজের সময় হাজি আর কাজ ফুরালেই পাজি? এইটা কিন্তু ঠিক হলো না। এখন কোনটা ঠিক কোনটা বলছি কেন আমার তোর কাছ থেকে নিতে হবে? তবে রে শালা। ভুল বললে আমি তোমার শালা না, সুমন্দি হব। তুই যাবি নাকি টাইগারকে ডাকবো? আরে বাবা, যাচ্ছি তো, ওরে আবার ডাকতে হবে কেন? কথাটা বলেই কটমট করতে করতে স্থান ত্যাগ করলো রিয়ান। নির্ণয় দরজা লাগিয়ে খাবার হাতে এসে বেডে বসলো। রোজার দিকে তাকাতেই দেখলো সে মুখ ফুলিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে আছে। 2 মিনিট টাইম দিচ্ছে, কেউ যদি এর মধ্যে এসে আমার বাসায় না বসে, পরবর্তীতে কি হবে আই হ্যাভ নো আইডিয়া। অনলি 2 মিনিটস। কথা শেষ করে ঘড়ির দিকে তাকালো নির্ণয়, তবে এ দিয়ে যেন রোজা একটুও টলল না। কি রে, কি হচ্ছে উপরে? হ্যান্সি কি মেয়েটাকে মারধর করবে নাকি? আর ও এমন বিহেভিয়ার কেন করছে বুঝতে পারছি না। ত্রিধা চিন্তিত কণ্ঠে কথাগুলো বলল। ত্রিধা, আয়ান, অপূর্ব, রিধিমা সকলেই ডাইনিং টেবিলে বসেছিল, সকলের চিন্তিত মুখ। ত্রিধার কথাগুলো কানে আসতে সকলে তার মুখের দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকাচ্ছিস কেন? আমার মুখে কি গুলে গেছে নাকি রে হারামখোরের দল? রাগী স্বরে কথাগুলো বলল ত্রিধা। আপু, চিন্তা করিও না, রিয়ান উপরে গেছে, আসলেই জানা যাবে। কথাগুলো বলে সিঁড়ির দিকে একবার তাকালো রিধিমা, দেখলো রিয়ান বিড়বিড় করে কিছু বলতে বলতে এদিকেই আসছে। রিয়ানকে আসতে দেখে টেবিল ছেড়ে উঠে এলো রিধিমা, দৌড়ে রিয়ানের সামনে এসে দাঁড়ালো। ভাইকেও কি মেরেছে রিয়ান? উপরে কি হচ্ছে, কি দেখে এলি?
রিধিমার কথা পাত্তা না দিয়ে টেবিলে গিয়ে বসে ফ্রুটসের ঝুড়ি থেকে একটা আপেল হাতে নিয়ে মনের সুখে খেতে লাগলো সে। রিয়ানের গা ছাড়া ভাবেই খেপে গেল ত্রিধা। এতগুলো মানুষ চিন্তায় মরে যাচ্ছে, ও কিনা আপেল চিবোচ্ছে। এই মাতারি, উপরে কি হচ্ছে তা না বলে তুই আপেল চিবাচ্ছিস? আপেল না খেয়ে গু খাসালা। আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুই। তো মরে যা, কে বেঁধে রেখেছে? আর শোন, লজ্জা মেয়েদের ভূষণ, বুঝলি তুই? তোর মধ্যে তো মেয়েদের কোনো গুণ দেখি না। তুই কি আদৌ মেয়ে? আমি কনফিউজড। রিয়ানের গা ছাড়া ভাবে এবার অর্ণব গিয়ে রিয়ানের হাতের আপেল নিয়ে নিল। রে ভাই বল না উপরে কি হচ্ছে, আমাদের টেনশন হচ্ছে, বুঝিস না তুই? রিয়ান চেয়ার থেকে উঠে এসে অর্ণবের কাঁধে হাত দিল। অর্ণব বিরক্তে চোখ মুখ কুঁচকে নিল। আরে রোজ ইজ ফাইন, ওরে কিছুই করে নাই ভাই, আর করবেও না। যত্ন করে হাতে ঔষধ লাগিয়েছে, দেখে এলাম। কথাটা শুনেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তোদের অ্যান্সি রোজাকে নিয়ে একটু বেশি ডেসপারেট কিনা? 4, 3, 2, 1 সময় শেষ। কথাটা বলতে বলতে এগিয়ে এসে ছোট্ট করে রোজাকে কাঁধে করে বিছানায় এনে বসিয়ে দিল নির্ণয়। কি হলো ব্যাপারটা মস্তিষ্কে প্রসেস হতেই চেঁচিয়ে উঠল রোজা। এ অশুভ লোক! কথা শেষ করার আগে এক লোকমা ভাত পুড়ে দিল রোজার মুখে। রোজা মুখ কুঁচকে নিল। তাড়াতাড়ি শেষ কর মুখেরটা, তোর পেছনে পড়ে থাকার মতো সময় আমার নেই। রোজা তাড়াতাড়ি মুখের ভাতগুলো গিলে ফেলল। কে বলেছে আপনাকে? আবারও এক লোকমা ভাত পুড়ে দিল মুখে। রোজা রাগে বিরক্তিতে চোখ বন্ধ করে নিল। না, এইভাবে হচ্ছে না। এই লোক তো ভারী চালাক। খনিকে এই দুষ্টু বুদ্ধি নাড়া দিল রোজার মাথায়। ভদ্র মেয়ের মতো ভাত খেতে লাগলো রোজা। তবে খাওয়ার মাঝে নির্ণয়ের হাতে কামড় দিতে ভুল করলো না। মুহূর্তেই তার মুখে ফুটে উঠল জয়ের হাসি। কিন্তু এ কি, এ লোক কিছু বলছে না কেন তাকে? তোর খরগোশের মতো দাঁতের কামড়ে আমার কিছুই হবে না, তাই নিজের শক্তি নষ্ট না করে চুপচাপ খা। শক্তি জমিয়ে রাখ, কাজে লাগবে। ওরে হনুমানের বাচ্চা, লাগবে কি করে? তোর এটা শরীর নাকি খাম্বা, তাই ভাবি আমি। আমার জিম করে বানানো বডিকে তুই খাম্বা বানিয়ে দিলে? সিরিয়াসলি রোজ? দিন শেষে এই খাম্বার তলেই তো থাকতে হবে। মানে? তোর মতো মোটা মাথায় এসব ঢুকবে না, তাই চুপচাপ খা। রোজা আর কথা বলল না, খাওয়ায় মনোযোগ দিল। বড় বড় লোকমা করে পুরো এক প্লেট ভাত খাইয়ে দিয়ে প্লেট নিয়ে পাশের টি টেবিলে রেখে এলো নীর। হাতে এক পাতা ব্যথার ট্যাবলেট। তার মধ্যে ট্যাবলেট খুলে হাতে নিয়ে এক গ্লাস পানি হাতে রোজার দিকে এগিয়ে আসতে রোজা উঠে বেডের এক কোণে দাঁড়িয়ে পড়ল। নির্ণয় ভ্রু কুঁচকে তাকালো রোজার দিকে। হোয়াট হ্যাপেন্ড রোজ? ওখানে কি করছিস? নিচে নেমে আয় বলছে। আপনি কি আমার উপর খুব রেগে আছেন নির্ণয় ভাই? হাতে কামড় দিয়েছি বলে কি অনেক ব্যথা পেয়েছেন? আচ্ছা আমি খুব সরি, তবু আমাকে অত বড় ওষুধ খেতে বলবেন না নির্ণয় ভাই। ওই ওষুধ আমার গলা দিয়ে নামবে না। কোথাও তো বড় ওষুধ, এটুকুনি তো। চোখ বন্ধ করে গেলে ফেল, দেখবি গলা আটকাবে না। না, আমি আমি খাবো না, সরান ওটাকে আপনি। হেই মে, হেই, এত বড় মেয়ে হয়ে এই ফাকিং ওষুধ ভয় পাচ্ছিস? নিচে আয় এক্ষুনি, নাহলে আমি উপরে আসলে কিন্তু তোকে শাস্তি পেতে হবে রোজ। রোজার মনে হলো নির্ণয়ের কথা একদম শুনতেই পায়নি, এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রোজ নিচে নেমে আয় বলছি। নিচে নামলে চকলেট দেব, ওষুধ খাওয়াবো না, আয়। সত্যি বলছেন তো নির্ণয় ভাই? চকলেট দেবেন তো? হ্যাঁ দিব, আয়। চকলেটের কথা শুনে বিছানা থেকে নিচে নেমে এলো রোজা। নীর পকেট থেকে একটা চকলেট বের করে রোজার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রোজা মনের সুখে চকলেট খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রুমে ফিরে এলো নির্ণয়। এসে দেখে রোজা চকলেট দিয়ে পুরো মুখ মাখিয়ে ফেলেছে। তা দেখে মুচকি হাসলো সে। একাই খাবি? আমাকে দিবি না? আপনি চকলেট খাবেন নির্ণয় ভাই? দিবি আমাকে? রোজা নিজের খাওয়া চকলেট থেকে একটু ভেঙে নির্ণয়ের দিকে এগিয়ে দিল। নির্ণয় রোজার হাত থেকে চকলেট মুখে পুরে নিল। চকলেট খাওয়া শেষ হতে রোজার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল নির্ণয়। পুরো পানিটা শেষ করবে, একটুও যেন অবশিষ্ট না থাকে। রোজা কোনো কথা না বাড়িয়ে পানি খেয়ে নিল। নির্ণয় রোজার মুখ মুছে দিয়ে ওকে রেস্ট নিতে বলল। আমি কি ঘরে যাব নির্ণয় ভাই? একদম মাটিতে পা রাখবি না, বলে রাখলাম। আমি তো ঘরে যেতে চেয়েছি। কি আনতে হবে আমাকে বল। রোজা মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। খুব ঘুম ঘুম পাচ্ছে তার। রোজাকে শুতে দেখে নির্ণয় ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মাথাটা ভীষণ ধরেছে তার, শাওয়ার নিতে হবে। প্রায় আধা ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো নির্ণয়। উন্মুক্ত শরীর, কোমরে জড়ানো ব্ল্যাক রঙের একটা টাওয়াল। চুলের পানিগুলো ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো সে। সামনের দিকে চোখ পড়তেই দেখলো তার প্রিয় গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমোবেই না কেন?
একটু আগে সেই তো পানির গ্লাসে স্লিপিং ড্রাগস মিশিয়ে দিয়েছে। ঘুমের মধ্যে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রেখেছে রোজা। কে বলবে এই মেয়ে কোনো ছেলের মন চুরি করেছে? কাভার থেকে একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল নির্ণয়। নিজের চুলগুলোকে আরো একবার ঝেড়ে এগিয়ে এলো তার ঘুমন্ত রাজকুমারীর দিকে। রাজকুমারী? হ্যাঁ, রাজকুমারী তো, তার রাজকুমারী। এই বাচ্চা মেয়েটি তো তার মন কেড়েছে, আজ নয় বহু বছর আগেই। সে কথা কি এই মেয়ে জানে? ঘোর লাগা চোখে রোজকে দেখছে সে। শি ইজ মাইন, শি ইজ অনলি মাইন। বলেই রোজের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল নির্ণয়। তারপর সে পাশে শুয়ে পড়ল, রোজাকে ঘুরিয়ে নিজের বুকে নিল। এখন শান্তি লাগছে তার, ভীষণ শান্তি। শরীরে ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে ঘুমের মধ্যে বারবার কেঁপে উঠছে মেয়েটা। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ভাইব্রেট মোডে থাকা ফোনটা বারবার কেঁপে উঠছে। ঘুম চোখে ফোনটা হাতে নিল নীর। অর্ণবের ফোন। হ্যালো। অপর পাশে কি বলল ঠিক শোনা গেল না। আসছি বলেই ফোন কেটে শোয়া থেকে উঠে পড়ল নির্ণয়। পাশে তার ঘুমন্ত পরি। সে মন ভরে তাকে দেখে বিছানা ছেড়ে উঠে পড়ল। আজকে মিশনে তাকে যেতেই হবে। কালো পোশাকে জড়িয়ে নিল নিজেকে। হাতে রোলেক্সের কালো বেল্টের ঘড়ি জড়িয়ে টাইম সেট করে নিল। নিজের পছন্দের চন্দন কাঠের পারফিউমটা নিয়ে নিল। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হাসল সে। হাসির মাঝেই তার মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। নীলমণি চোখ জোড়ায় সাদা অংশটুকু ইতিমধ্যে লাল রং ধারণ করেছে। ম্যাট্রিক্স ক্লাব ইন বার্লিন। ম্যাট্রিক্স ক্লাব বার্লিনের সবচেয়ে সেরা ক্লাবের মধ্যে এটি একটি। রাত প্রায় 1টার কাছাকাছি। লাউড স্পিকারে গানের তালে নেচে চলেছে বেশ কিছু মেয়ে ছেলে। হাতে কারো কারো ওয়াইনের গ্লাস, কেউ কেউ নারী সঙ্গে মশগুল। সেখানে খানিকটা দূরে একপাশে বসে একের পর এক ওয়াইনের গ্লাস খালি করে চলেছে এক যুবক। গায়ের গড়ন বেশ দেখতে, বড়লোক বাপের বুকে যাওয়া ছেলে। হয়তো প্রতিদিন জিম করে বডিটাকে এত আকর্ষণীয় বানিয়েছে। এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছে এক অতীব সুন্দরী তরুণী। পরনে ওয়েস্টার্ন, শরীরের বেশ কিছু জায়গা উন্মুক্ত, দেখতে বেশ লাস্যময়ী। মেয়েটি এগিয়ে এসে বসলো ছেলেটির পাশে। হাতে এক ওয়াইনের বোতল তুলে নিয়ে তা ছেলেটির গ্লাসে ঢালতে লাগলো। হে হ্যান্ডসাম, ইউ ওয়ান্না স্টে ওয়ান নাইট উইথ মি? চৌকিতে তাকালো ছেলেটি। চোখে মুখে হাসি ফুটে উঠল তার। ইয়েস বেবি, হোয়াই নট? বলেই মেয়েটার কাঁধে হাত রাখলো। লেটস গো বেবি। বলেই উঠে দাঁড়ায় সে। নেশায় পুরো মত্ত হয়ে আছে। কালো রঙের মার্সিডিজের ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে নির্ণয়। সামনেই দুই বাদর একে অপরের সাথে তর্ক করছে। তাদের দেখে বোঝার জো নেই তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে এসছে। তর্কের এক পর্যায়ে রিয়ানের চোখ গেল ত্রিধা কাঁধে করে তাদের শিকার নিয়ে আসছে। অ্যান্সি, ত্রিদা ইজ কামিং। রিয়ানের কথায় আয়ানও নড়ে চড়ে ড্রাইভিং সিটে বসলো। ত্রিধা ছেলেটিকে নিয়ে এসে পেছনের ব্যাক সিটে বসে নিজেও বসে পড়ল। আয়ান সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। ফজরের আজান পড়তেই ঘুম হালকা হয়ে এসেছে রোজার, তবুও কমফোর্টার গায়ে জড়িয়ে আছে। কি মিষ্টি একটি সুবাস! এইটাই তো সে চন্দন কাঠের সুবাস যার গন্ধ আসে নির্ণয় চৌধুরীর গায়ে থেকে। তার বেড থেকেও একই সুবাস, কেমন যেন নেশা ধরানো সুবাস একটা। রোজ বুক ভরে একবার নিঃশ্বাস নিল। পরক্ষণে মনে পড়ল রোজা নির্ণয়ের ঘরে। তাহলে নির্ণয় কোথায়? চকিতে চোখ খুলে তাকালো রোজা। আড়মোড়া ভেঙে উঠে বসতেই সামনে যা ছিল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে একটা কুত্তা। জোরে চেঁচিয়ে ইতিমধ্যে বাড়ি মাথায় তুলে ফেলেছে সে। বেচারা টাইগার রোজার চিৎকারে সেও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। অসহায় চোখে তাকিয়ে আছে রোজার দিকে। হয়তো বলার চেষ্টা করছে, আমাকে দেখে চিল্লানোর কি আছে রে মেয়ে? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? মাত্রই বাইরের কাজ শেষে বাড়িতে ঢুকেছে রিয়ান আর নির্ণয়। রোজার চিৎকার কানে আসতে একজন অপরজনের মুখের দিকে তাকিয়ে আছে। আসলে কি হলো ব্যাপারটা মস্তিষ্কে প্রসেসিং হতে নির্ণয় এক ছুটে এসে দাঁড়ালো রুমের সামনে। রুমে প্রবেশ করেই দেখতে পেল রোজা বেডের এক কোণে দাঁড়িয়ে দু হাতে চোখ ঢেকে রয়েছে। টাইগার দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। নির্ণয় এগিয়ে গেল রোজার কাছে। রোজ, আর ইউ ওকে? চেনা পরিচিত কণ্ঠ কানে আসতেই মুখ থেকে হাত সরিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়কে। নির্ণয় ভাই, আপনি কোথায় ছিলেন? আমায় একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? টাইগারের ওপর আবারও চোখ পড়তেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নির্ণয়কে। ওটা এখানে কেন? ওটাকে বের করুন প্লিজ নির্ণয় ভাই। লিসেন রোজ, ও কিচ্ছু করবে না তোকে। আমি বাইরে গিয়েছিলাম, তাই ওকে রুমে পাহাড়ে রেখে গিয়েছিলাম।
কথাটা বলেই রোজাকে কোলে তুলে নিল নির্ণয়। রোজা এখনো ভয়ে দু চোখ খিচে বন্ধ করে রয়েছে। রোজ মেরে বাচ্চা, লুক অ্যাট মি প্লিজ। রোজা ঘাড় নাড়িয়ে জবাব দিল, মানে সে মাথা তুলবে না। বিলিভ মি, ও তোকে কিছু করবে না। আপনি ওটাকে সরান, দূরে সরান আমার চোখের সামনে থেকে। হার মেনে নিয়ে নির্ণয় টাইগারকে ইশারা করতেই সে স্থান ত্যাগ করলো। এখন তো মুখটা তোল, চলে গেছে। নির্ণয়ের কথায় কাঁধ থেকে মুখ তুলল রোজা। নির্ণয় রোজার মুখের দিকে তাকাতেই যেন চোখ আটকে গেল তার। কান্না করে ফেস পুরোই লাল বানিয়ে ফেলেছে। নাকের ওপরের অংশও বেশ লাল হয়ে আছে। চোখের পানি দাগ ইতিমধ্যেই মুখে বসে গিয়েছে। নির্ণয় রোজাকে কোলে করে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে আসলো। ফ্রেশ হয়ে আয়, আমি ওয়েট করছি। রোজা ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। বেডের কাছে যেতেই দেখলো কিছু শপিং রাখা। তার পাশেই বসে নির্ণয় ফোন ঘাঁটছে। রোজা ব্যাগগুলোর দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে নির্ণয়ের সামনে এসে হাঁটু ভাঁজ করে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসলো। ও নির্ণয় ভাই, আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন আমায়? রোজার কথায় ফোন থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল, আমার তোকে নিয়ে ঘোরার মতো বেহুদের সময় নেই রোজ। রিয়ানকে বলিস, ও নিয়ে যাবে। আমি ভাইজানের সাথে যাব না, আপনার সাথেই যাব। আর আপনি নিয়ে যাবেন আমায়? পারবো না। তোর বাপ কি আমাকে চাকর রেখেছে? আসলেই নিয়ে যাবেন না তো? না। সত্যি নিয়ে যাবেন না? সত্যি নেব না। ঠিক আছে, দরকার নেই। বলেই ছুটে বেরিয়ে গেল রোজা। নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে ধুপ করে দরজা লাগিয়ে দিল। দরজা এত জোরে লাগানোর শব্দে রিয়ান গিয়ে বেশ কয়েকবার ডাকলো রোজাকে। রোজা, এই রোজা, দরজা খোল বলছি রোজা। রোজা দরজা খুলছে না দেখে রিয়ান নীরের রুমের দিকে পা বাড়ালো। রিদিমা এসেছিল খাবারের জন্য রোজাকে ডাকতে। বেশ কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পেল না, তখন নিজের ঘরে চলে গেল। রিয়ান এসেছে নির্ণয়ের ঘরে। ভাই, বনু দরজা খুলছে না ভাই। তুমি কি ওকে কিছু বলেছো ভাই? বলেছে। ওকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বেহুদার সময় আমার নেই। তাতে তোর বোনের রাগ। কেন ভাই, ওকে নিয়ে বের হতে সমস্যা কোথায় তোমার? ওর রাগ ভাঙো জলদি কে, না হলে আমার বোনকে তোমার থেকে সরানোর জন্য প্রথম সূত্র আমি হয়ে দাঁড়াবো বলে রাখলাম। বাই এনি চান্স তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? সাবধান করলাম ভাই, আমার বোনের চোখে পানি আমি সহ্য করব না। কথা শেষ করে গট গট করে বেরিয়ে গেল রিয়ান। কি হলো ব্যাপারটা? দুই ভাই বোন মিলে তো আমার মাথায় উঠে নাচতে শুরু করছে রীতিমতো। রোজ, তোকে যাচ্ছে কি করব, আই হ্যাভ নো আইডিয়া। বলেই ফোন পকেটে রেখে বেরিয়ে রোজার ঘরের দিকে গেল নির্ণয়। দরজার সামনে এসে ডাকতে লাগলো, রোজ, এই রোজ, দরজা খোল রোজ। ভেতর থেকে কোনো সাড়া না আসায় রাগ যেন তীর তীর করে বাড়ছে তার। বড় একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আবারও ডাকতে শুরু করলো, রোজ। রোজ পাখি, প্লিজ দরজা খোল, ঘুরতে নিয়ে যাব, এই যে ওয়াদা করছে। না, এবারেও ভেতর থেকে কোনো সাড়া এলো না। নির্ণয় এবার যেন বেশ অধৈর্য হয়ে পড়েছে। রোজ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, হয় দরজা খুলবি, নাহলে আমি ভেঙে ভিতর আসবো। এতেও যেন কোনো লাভ হলো না। আর অপেক্ষা করতে পারল না নির্ণয়। জিম করা বলিষ্ঠ শরীর নিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকলো। কয়েক মিনিটের মধ্যে দরজা খুলে গেল। নির্ণয় দৌড়ে ঘরে ঢুকলো, তবে ঢুকে যা দেখলো তাতে তার শরীর অবশ হওয়ার উপক্রম। মেঝেতে শুয়ে আছে রোজা, পাশেই একটা ছুরি পড়ে আছে। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে ইতিমধ্যে মেঝে ভেসে যাচ্ছে। নির্ণয় এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো রোজার পাশে। তারপর নিজেকে সামলে রোজার মাথা কোলে তুলে নিল। হাত পা ঠান্ডা হয়ে আছে, নিঃশ্বাস পড়ছে, তবে খুব ক্ষীণ। নির্ণয় চোখ শান্ত, অনুভূতি শূন্য। নির্ণয় পকেট থেকে রুমাল বের করে বেঁধে দিল রোজার হাতে। তারপর কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। দ্রুত ফোন বের করে কল করলো ডাক্তারকে। রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছে নীলিমা। বাসা থেকে রেস্টুরেন্ট কাছে হওয়ায় সে হেঁটেই পৌঁছায় সেখানে। আজও তাই, ফাঁকা রাস্তায় তেমন গাড়ি চলাচল নেই। রেস্টুরেন্টের কাছাকাছি যেতে একটা গাড়ি এসে থামলো তার পাশে। কিছুটা চমকে তাকালো নীলিমা। ফর্মাল গেটআপে গাড়ি থেকে নামছে অর্ণব। চুলগুলো জেল দিয়ে বেশ সুন্দর করে সেট করা, চোখে কালো সানগ্লাস। লম্বায় কতই বা হবে, 5 ফিট 10। নীলিমা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। অর্ণব ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। নীলিমা যেন কোনো দিকে খেয়াল নেই, সে তো ব্যস্ত তার সামনের ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করতে। অর্ণব রুকুজকে নীলিমার সামনে তুড়ি বাজাতেই যেন হুঁশ ফিরল তার। আপনি এখানে? কেন আসা বারণ বুঝি? এমা, তা কেন হবে? আসলে আমি
তা বলতে চাইনি। তো কি বলতে চেয়েছেন শুনি? না কিছু না। তা মিস নীলিমা, আমরা কি কোথাও বসতে পারি? ইয়ে মানে আসলে কি মানে করছে? আমার তো রেস্টুরেন্টে যেতে হবে। মানে? সামনেই রেস্টুরেন্টে আমি পার্ট টাইম জব করি, তো তাই আমার এখন যেতে হবে। আচ্ছা তাহলে চলুন ওখানেই বসি। না মানে কোনো মানে না। বলে হাঁটা ধরল অর্ণব। নীলিমাও কোনো কথা না বলে পেছনে যেতে লাগলো। ডাক্তার এসে হাতে ড্রেসিং করে দিয়েছে রোজার, স্যালাইন চলছে, আর পাশেই বসে আছে রিধিমা। রিয়ান গেছে ডক্টরকে এগিয়ে দিতে। রিধিমা বোনের পাশে বসে চোখে জল ফেলে যাচ্ছে। কে জানতো তার এত আদরের বোন এই কাণ্ড করে বসবে। নির্ণয় দরজার কাছে দাঁড়ানো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে। তার যেন অনুভূতিরা গুমর ধরে রেখেছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। কিন্তু কোনো ছেলেরাও কি কাঁদে? হয়তো কাঁদে। নির্ণয় কি কেঁদেছে? ডাক্তারকে এগিয়ে দিয়ে বোনকে দেখার জন্য আবারও এসেছে রিয়ান। নির্ণয়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখলো তার। ভাই, নির্ণয় শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে, তবে মুখে কিছুই বলল না। ভেঙে পড়ো না ভাই, সব ঠিক হয়ে যাবে। এবারেও চুপ নির্ণয়। রিয়ান আর কিছু না বলে ভেতরে গেল বোনের কাছে। রোজার কাছে গিয়ে স্যালাইন চেক করলো, তারপর বোনের মাথায় হাত বুলিয়ে রিধিমাকে ইশারায় বাহিরে যেতে বলল। রিধিমা কান্না চেপে বেরিয়ে যেতে নিলেই নির্ণয়ের দিকে একবার তাকালো, চোখ নামিয়ে আবারও ছুটে চলে গেল। রিয়ানও বেরিয়ে গেল রুম থেকে। সকলে বেরিয়ে যেতেই নির্ণয় দরজা লাগিয়ে ধীর পায়ে এগিয়ে এলো বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে থাকা রোজার কাছে। বিছানার কাছে আসতে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে তাকিয়ে রইল রোজার মুখপানে। চুপ করে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল তার। আমি খুব খারাপ, তাই না রে রোজ? আমি কখনোই তোকে প্রোটেক্ট করতে পারিনি। তুই কেন এমন করলি রোজ? আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পাস তুই? আজকে তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারিস? থেমে গেল নির্ণয়, হাত দিয়ে চোখ মুছে নিল শুষ্ক ঢোক গিলে। হাত রাখলো রোজার মুখে, আবারও বলতে শুরু করলো। জানিস রোজ, আসলে তোর মতো কেউ হবে না। তোর মধ্যে আলাদা কিছু একটা আছে, সবার থেকে অন্যরকম, এক অন্যরকম শান্তি যা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওইটা তোর কাছে আছে। কিছু তো আছে, নাহলে কেন আমি এত বছরও ভুলতে পারিনি তোকে? কেন আমার অনুভূতি জড়ি শুধুই তুই? মন খারাপ একাকিত্ব যখন আমাকে গ্রাস করে, অমানুষে পরিণত করেছে। তোর ছবি আমাকে প্রশান্তি দিত। আমি অমানুষ রোজ, ধ্বংসের আরেক নাম নির্ণয় চৌধুরী। তবে তোর কাছে আমি তোর প্রিয় নির্ণয় ভাই। এত পাপের মাঝে তুই নিষ্পাপ রোজ, আমার রোজ, আমার শান্তি। থেমে গেল নির্ণয়, হঠাৎ চোয়াল শক্ত হয়ে এলো তার। পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলে সেদিন তোকে আমার করে নিয়েছিলাম। তোর জন্মই হয়েছে আমার জন্য, আমার গড়ে তোলা তুই। আমার এতদিনের কষ্ট আমি বৃথা যেতে দেব না। বাংলাদেশে ফিরব, খুব শীঘ্রই ফিরব। কথা শেষ করে উঠে দাঁড়ালো নির্ণয়, ঠোঁট ছোঁয়ালো রোজার কপালে, তারপর বেরিয়ে গেল রুম থেকে। বিছানার পাশেই টি টেবিলে ওয়াইনের বোতল রাখা, তার পাশেই কুশনের উপর বসে সিগারেট টানছে ত্রিধা। এক হাতে ওয়াইনের গ্লাস, অপর হাতে সিগারেট। নিজের অব্যক্ত জীবন নিয়ে তার ভাবনার শেষ নেই। ঘৃণা হয় এই জীবন নিয়ে তার। শালার বাপমা জন্ম দিয়ে যাত্রার মতো চলে গেল। ছ্যাঃ। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে ত্রিধা। পাশে রাখা ভাইব্রেট করা ফোনটা কেঁপে উঠতে ওয়াইনের গ্লাস রেখে ফোন হাতে তুলে নিল সে। দেশি ভেড়া নামে সেভ করা নাম্বার চোখে পড়তে ব্রুকুচকে নিল সে। কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে থেকে চলে গেল দরজার কাছে। দরজা খুলে দিল, কাঁদো কাঁদো মুখ করে ভেতরে প্রবেশ করলো রিয়ান। ত্রিধা দরজা লাগিয়ে এসে আবার কুশনে বসতে বসতে বলল, তুই এখানে কেন? কি চাই? চাই তো অনেক কিছুই, তার আগে এইটা বল, এইভাবে নেশা করছিস কেন? বাল ফেলানোর জন্য। কামন আয় দেখি কত জোর। ও রিয়েলি বেবি, আই এম কামিং। বলেই শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রিয়ান। ত্রিধার কাছে আসতে রিয়ানের শার্টের কলার চেপে ধরল সে। হাঁটু ভাঁজ করে উষ্ঠা দিল রিয়ানের পায়ে। ব্যথায় চোখ মুখ খিচে নিল রিয়ান। শখ মিটেছে? ত্রিধার কথার প্রতি উত্তর করল না। ব্যথা কমে আসতে বিছানায় গিয়ে বসে পড়ল। ত্রিধা একটা গ্লাসে ওয়াইন ঢেলে এগিয়ে দিল তার দিকে। কেন এসেছিস? ভালো লাগছিল না রে, রোজ হাতে কেটেছে জেদ করে। এখন মনে হচ্ছে ওকে জার্মানি না আনলেই বোধহয় ভালো হতো। কি বলিস? বারবি ডল এমন করছে কেন?
মেয়েটা খুব জেদি রে। ওর বাচ্চামো স্বভাব এখনো যায় নাই, নামমাত্র বড় হয়েছে। পরিবারের সকলের খুব আদরের। ওর কিছু হইলে মা বাবাকে কি করে মুখ দেখাবো আমি? তোরা কত সুখী তাই না? রিয়ান তোদের পরিবার আছে, আর আমাকে দেখ, বাবা মা ঠিকইও নেই, পরিবার ওটা তো আরও নেই। জানিস, আমার না একটা পরিবারের খুব দরকার ছিল, কতগুলো ভালোবাসার মানুষের দরকার ছিল। ভাগ্য আমার সাথে ছলনা করলো। কেন বলতে পারিস? যে বয়সে বাচ্চারা বাবা মায়ের সান্নিধ্য পেতে চায়, সেই বয়সে আমি তাদের বিচ্ছেদ দেখছি। কথাগুলো বলে ওয়াইনের গ্লাসে চুমুক দিল ত্রিধা। রিয়ান এক মনে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে বসলো ত্রিধার পাশে, হাত রাখলো তার মাথায়। রিয়ানকে পাশে পেয়ে ত্রিধা মাথা রাখলো তার বুকে। নেশা বেশ চড়ে গিয়েছে তার। বিড়বিড় করতে লাগলো, কেন এমন হলো আমার সাথে? কেন বলতে বলতে রিয়ানের বুকে ঘুমিয়ে পড়ল সে। রিয়ান কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল তাকে। তারপর নিজেই এসে কুশনে ঘুমিয়ে পড়ল। মেয়েটার কষ্টের পাহাড়টা যদি ভাঙার সুযোগ পেত। সারাদিন দা কুমড়োর মতো হয়ে থাকলেও মেয়েটিকে অসম্ভব ভালোবাসে রিয়ান। বিছানার দিকে মুখ করে শুয়ে পর্যবেক্ষণ করতে লাগলো ত্রিধার ঘুমন্ত মুখটি। একদম বাচ্চা বাচ্চা লাগছে নিষ্পাপ মুখ। এখনই জেগে থাকলে হয়তো বলতো, তুই আমার আশেপাশেও আসবি না, হারামখোর। কথাগুলো ভেবেই মুচকি হাসল রিয়ান। এমন নয় যে সে ত্রিধাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়া কথাটা ভাবলেও বুকে অসহ্য যন্ত্রণা হয় তার। ভালোবাসা বুঝি এমনই হয়। গভীর রাতে বাড়ি ফিরেছে নির্ণয়। পুরো শরীরে জখম হয়ে আছে তার। হাত ছুলে গিয়ে সেখান থেকে রক্ত পড়ছে, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার। সিঁড়ি বেয়ে উঠে সোজা রোজার ঘরে দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজা লক করা না থাকায় অনায়াসেই ভেতরে প্রবেশ করলো সে। বিছানায় শুয়ে আছে রোজা, তার মাথার কাছেই বসে বসে ঘুমোচ্ছে রিধিমা। নির্ণয় বিছানার কাছে এগিয়ে গিয়ে রিধিমাকে ডাকতেই চোখ খুলল সে। ভাই, কখন আসলে? এখানে বসে বসে ঘুমোতে হবে না, ঘরে গিয়ে ঘুমো। আচ্ছা ভাই। বলে বাথরুমের মতো উঠে দাঁড়ালো রিধিমা। দরজার দিকে পা বাড়াতে খেয়াল করলো নির্ণয়ের হাতের ক্ষতস্থান। ভাই, তোমার হাতের... শেষ করার আগে হাতের ইশারায় থামিয়ে দিল নির্ণয়। আমি ঠিক আছে, তুই যা। রিধিমা কিছু না বলে চলে যেতে নিলে নির্ণয়ের ডাকেই ঘুরে তাকালো। বৃদ্ধ, ভাইয়ের আদরে মাখা ডাক শুনে চোখ ছলছল করে উঠল তার। রোজ খেয়েছিল কিছু? রিধিমা বুঝলো ভাইয়ের ব্যাকুলতা, কণ্ঠ খাদে নামিয়ে বলল, খেতে চাইছিল না, তবে মেডিসিন নিতে হবে তাই শুধু স্যুপ খাইয়েছিলাম। ঘুমের মধ্যে বেশ কয়েকবার তোমার নাম নিয়েছে। নির্ণয় বড় একটা দীর্ঘশ্বাস পেল। তাকালো রোজার মুখপানে। একদিনে কেমন হয়ে গিয়েছে মেয়েটা, মুখটা শুকনো দেখাচ্ছে। রিধিমা চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গিয়েছে। নির্ণয় মন ভরে দেখছে তার প্রিয়সীকে, তার বাচ্চা বউকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এড বক্স খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। রোজার মাথার কাছে বসে হাতে ওষুধ লাগাতে শুরু করলো। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। আবারও তাকালো রোজার মুখের দিকে। তারপর সেখান থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। মাথাটা ভীষণ ধরেছে, লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন তার। রুমে প্রবেশ করে টাওয়াল আর কাভার থেকে একটা কালো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর বেরিয়ে এলো। চুলগুলো ভালো করে মুছে নিয়ে হাঁটা ধরল রোজার রুমের দিকে। তবে যাওয়ার আগেই চোখ পড়ল টাইগারের ঘরের দিকে। নির্ণয় টাইগারের ঘরের দরজা থেকে ভেতরে পর্যবেক্ষণ করে নিয়ে রোজের রুমে গেল। ঘুমাতে চায় সে। ঘরে এসে দরজা লক করে দিল। লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিয়ে শুয়ে পড়ল রোজার পাশে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। আফটার অল তার বিয়ে করা বউ বলে কথা। তবে এই মেয়ে কি তা জানে? না জানবেই বা কি করে? কেউ কি তাকে জানিয়েছে নাকি? একদমই না। রোজাকে বুকে নিয়ে রূপ দিল অতীতে। রোজা যখন 4 বছর, নির্ণয় তখন 11 বছর। এর মাঝে নির্ণয় জেদ ধরেছে সে রোজাকে বিয়ে করবে। তার পরীকে তার বউ হিসেবে চায়, মানে চায়। বাড়ির কেউ আপত্তি করেনি সেদিন। ঘরের মেয়ে ঘরে রাখবে এই ভেবেই মুন্সি ডেকে ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল তাদের। ছোট রোজাকে পরানো হয়েছিল লাল টুকটুকে শাড়ি। তার কোলে ছিল ছোট্ট একটা পুতুল। তাকে বলা হয়েছিল পুতুলের বিয়ে হবে আজ। 11 বছরের নির্ণয় সেদিন 4 বছরের রোজাকে দেখে নতুন এক অনুভূতি জোয়ারে ভেসে গিয়েছিল। বয়স না হওয়ায় ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল দুজনের। ঠিক হয়েছিল বড় হলে তখন রেজিস্ট্রি করানো হবে। তবে এত বছর এইসব ভাবনার মাঝে ঘুমের দেশে পাড়ি জমায় নির্ণয়। জ্বরে বিছানায় পড়ে আছে নীলিমা।
শরীর যেন চলছে না। দুদিন জ্বরে বেশ কাহিল করছে তাকে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জেমিয়ে সে খাবার দিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই, তবে তার ওঠার শক্তি হচ্ছে না। শরীরে এখনো বেশ জ্বর, জ্বরে গা গুলিয়ে আসছে তার। অনেক কষ্টে উঠে বসলো বিছানায়, মাথাটা কিছুক্ষণ চেপে বসে রইল। তারপর ধীর পায়ে উঠে এগিয়ে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেট হাতে নিল। খেতে একদম ইচ্ছে করছে না। অনেক কষ্টে দুবার মুখে দিল, আর খেতে পারল না সে। খাবার প্লেট রেখে হাত ধুয়ে নিল। তারপর মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে নিয়ে ওভাবেই ফোনটা রেখে দিল সে। ফোন বেজে বেজে কেটে গেল, তবে কিছুক্ষণ থেমে আবারও একই নাম্বারে কল এসছে দেখে নীলিমা ফোন রিসিভ করে চুপ করে রইল। অপর পাশের মানুষটি মেয়ে না ছেলে তা বোঝার চেষ্টা করছে সে, তবে মানুষটিও তার মতো বোবা বনে গেছে। বেশ অনেকক্ষণ থেকেই চলছে তাদের এই বোবা খেলা। অর্ণবে যেন এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলে উঠল, কেমন আছো নীলিমা? কথাটা কর্ণপাত হতেই যেন নীলিমার শরীরে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। অনুভূতিরা যে ছুটে পালাতে চাইছে। আচ্ছা, এমন কেন হচ্ছে তার? কি হলো, কথা বলছো না যে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালো আছে তো? জ্বর কমছে? জি না। ওষুধ খেয়েছো? জি। এর মাঝে নীলিমা ভাবতে বসল, উনি কিভাবে জানলো যে আমার জ্বর? আমি তো ওনাকে বলিনি। ওনাকে কি জিজ্ঞেস করব? কি হলো, চুপ কেন? আসলে কি ভাবছো কিভাবে জানলাম? কাল তোমার রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমার খবর নিতে। তোমার একজন স্টাফ বললো তুমি 2 দিন যাবত আসছো না। তোমার নাম্বার সেখান থেকেই নিয়েছিলাম। তারপর কলও করেছিলাম, তবে তুমি ঘুমিয়েছিলে। 4 বারের মাথায় কল রিসিভ করেছিলে। তোমার রুমমেট জুনি তখনই শুনেছিলাম। আমি ঘুমোবো। পালিয়ে যাচ্ছ উত্তর দেওয়ার ভয়ে? পালাচ্ছি না, আমার কিছুটা সময় লাগবে। সময় নাও, তবে উত্তর যেন হ্যাঁ হয়। অপেক্ষায় থাকবো, ভালো থেকো। কথা শেষ করে কল ডিসকানেক্ট করে দিল। ফোনটা আগের জায়গায় রেখে আটশোয়া হয়ে বসলো নীলিমা। ভাবতে লাগলো সেদিনের কথা। রেস্টুরেন্টে প্রবেশ করছে অর্ণব, তার পেছনে নীলিমা। অর্ণব প্রথমে গিয়ে ম্যানেজারকে বলে ছুটি করিয়ে নিল তারপর একটা টেবিল বুক করে সেখানে গিয়ে বসলো। নীলিমাও গিয়ে বসলো সামনের চেয়ারে। 2টো কফি অর্ডার করলো অর্ণব বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল নীলিমাকে। দুজনেই চুপচাপ। অর্ণবকে পর্যবেক্ষণ করতে দেখে নীলিমা যেন হাঁসফাঁস করছিল। তার এসব একদম ভালো লাগছিল না। অর্ণব নীলিমার অস্বস্তি বুঝতে পেরে মুচকি হেসে এক ধ্যানে নীলিমাকে দেখে যাচ্ছে, যেন এর থেকে গুরুত্বপূর্ণ কাজ নেই তার। নীলিমাও আর চোখে বেশ কয়েকবার দেখেছে তাকে, যার ফলে চোখাচোখি হয়েছে দুজনের। এতে বেশ লজ্জায় পড়েছে নীলিমা। আমার অর্ধাঙ্গিনী হবেন মিস নীলিমা। দেখুন, আমি কিন্তু আর 5 জনের মতো প্রেম করে সময় নষ্ট করতে পারবো না। তাই সোজাসুজি বলছি, বিয়ে করবেন আমাকে? অর্ণবের কথায় চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে নীলিমা। সে বুঝতে পারছে না তার কি রিয়াকশন দেওয়া উচিত। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার মুখপানে। অর্ণব কিছু সময় থেমে আবারও বলতে লাগলো, আপনি চাইলে সময় নিতে পারেন ভাবার জন্য। ইতিমধ্যে ওয়েটার কফি দিয়ে গেল। অর্ণব কফিতে চুমুক দিয়ে আবারও তাকালো নীলিমার দিকে। নীলিমা এক ধ্যানে তাকিয়েই দেখছে। অর্ণব তুড়ি বাজাতেই যেন ধ্যান ভাঙল তার। আমাকে পরেও দেখা যাবে, এখন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলিমা কফির কাপ হাতে নিল, তবে চুমুক না দিয়ে কিছু একটা ভাবছে সে। অর্ণব এবার বেজায় বিরক্ত। এ মেয়ে, কি ভাবছো? অর্ণবের রাগী স্বরে ভরকে গেল নীলিমা। সে মাথা ডানে বামে নাড়িয়ে কিছু না বুঝিয়ে কফিতে চুমুক দিল। সকাল সকাল নিজের সাথে কিছু জড়িয়ে আছে অনুভব হতেই ঘুমের মধ্যে হাঁসফাঁস করতে লাগলো রোজা। চোখ না খুলেই ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে। এতে বেশ বিরক্ত হচ্ছে নির্ণয়, তবে চোখে প্রচুর ঘুম তার। রোজা নিজেকে যত ছাড়িয়ে নিতে চাইছে, নির্ণয় তাকে আষ্টে পৃষ্ঠে ততই জড়িয়ে নিচ্ছে। উফ রোজ, এত নড়িস না তো, ঘুমোতে দে। ব্যাস এইটুকু কথা কানে আসতেই তড়িৎ গতিতে চোখ খুলল রোজা। নির্ণয় ভাই কোথা থেকে এলো? আশেপাশে তাকিয়ে নিজেকে নির্ণয়ের বুকে আবিষ্কার করে যেন আরেক দফার শখ খেল সে। চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল রোজা। ঘুমের মধ্যেই রোজাকে ছেড়ে দিয়ে ধরফড়িয়ে উঠে নির্ণয়ও চেঁচাতে শুরু করলো। এতে যেন থতমত খেয়ে গেল রোজা। নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, এই অসভ্য লোক, আপনি কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো তো আমি। আপনি আমাকে এভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? কি সমস্যা রোজ?
সকাল সকাল বাড়ি মাথায় তুলছিস কেন? হ্যাঁ, সমস্যা তো আমারই। আগে বলুন আপনি আমার রুমে কেন? তার উপর আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আল্লাহ, এখন কি হবে আমার? আমার তো বিয়ে হবে না, আর বাচ্চাও হবে না। আমার কি হলো গো? এখন আমায় কে বিয়ে করবে? আমার কি তবে কুমারী মৃত্যু কপালে লেখা ছিল? চুপ টাফার, কান্না বন্ধ কর। আমার আর বিয়ে করা হলো না। তুই জীবনে কয়বার বিয়ে করতে চাস রোজ? কথাটা কর্ণদয় হতেই কান্না থেমে গেল রোজার, সেই সাথে চেঁচামেচিও। তা দেখে মুচকি হাসল নির্ণয়, ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, তুই চাইলে কিন্তু তোর বিয়ে, বাচ্চা দুটো দায়িত্ব আমি নিতে পারি। এবার রাগী চোখে তাকালো রোজা। আপনাকে দায়িত্ব নিতে বলেছি আমি? বলিনি তো। আর কয়বার বিয়ে করব মানে কি? একবারই তো হলো না এখনো। আর জানেন নির্ণয় ভাই, আমার না অনেক দিনের স্বপ্ন, বিয়ের পর প্রতি বছর বাচ্চা নিয়ে একটা ফুটবল টিম বানাবো আমি। আমার মতো নিষ্পাপ ছেলেকে এত বড় অত্যাচার করতে তোর কষ্ট হবে না রোজ? যা বাবা, আপনাকে কেন অত্যাচার করব? অত্যাচার তো আমার একমাত্র জামাইকে করব। তোর একমাত্র জামাইটাই তো আমি, আমার বউয়ের শখেরও বলিহারি। যাই হোক, আজ থেকে এনার্জি আরো বাড়াতে হবে, ফুটবল টিম বলে কথা। মনে মনে কথাগুলো বলেই বাঁকা হাসল নির্ণয়। এ নির্ণয় ভাই, হাসছেন কেন একা একা? হ্যাঁ না, কিছু না, তুই কন্টিনিউ কর, আমি শুনেছি। আর কি কি চাই তোর? জামাইয়ের সাথে অনেক ঘুরবো, দিন রাত অনেক পিটাবো জামাইকে, মাঝরাতে উঠিয়ে আইসক্রিম আনতে বলবো, চকলেটের বস্তা না আনলে তো ঘরে আসতে দিব না। সবই বুঝলাম, তবে পিটাবি কেন এটা বুঝলাম না। কোনো উত্তর না দিয়ে মিটমিটিয়ে হাসছে রোজা। কি হলো বল, পিটাবি কেন? ও নির্ণয় ভাই, আপনি না কিছুই বুঝেন না। জামাইদের মাঝে মাঝে একটু শাসনে রাখতে হয়, বুঝলেন? কথার মাঝে রোজার চোখ হঠাৎ গিয়ে পড়ল নির্ণয়ের হাতে ব্যান্ডেজের দিকে। বুকটা যেন ধুক করে উঠল তার। আপনার হাতে কি হয়েছে নির্ণয় ভাই? কাটলো কি করে? কখনো হয়েছে এমন? কুল ডাউন রোজ, সামনে একটু কেটেছে। রোজ ঠোঁট উল্টে তাকালো নির্ণয়ের মুখপানে, কাঁদো কাঁদো স্বরে বলল, একটু কাটলে বুঝি কেউ ব্যান্ডেজ করে নির্ণয় ভাই? আমি জানি আপনার অনেকটা কেটেছে, আপনি আমায় বলছেন না। বলুন না নির্ণয় ভাই, কিভাবে কেটেছে? কেটেছে, তবে তুই যতটা কেটেছিস তার থেকে কম। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, বাইরে যাব আমরা। বাইরে কোথায় যাব? গেলে দেখবি, জলদি আয়। আচ্ছা দেখুন, এই যাব আর এই আসবো। বলেই ছুটে ওয়াশরুমে ঢুকলো রোজা। নির্ণয় ওর যাওয়ার পানি হা করে তাকিয়েছিল। এমন সময় ঘরের দরজায় কেউ নক করলো। নির্ণয় বিছানা ছেড়ে উঠিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখলো রিয়ান আর ত্রিধা। এ কি আনসি, তুই বারবি ডলের ঘরে কেন? আর বারবি ডল কই? আমার বউয়ের ঘরে আমি থাকবো না তো পাড়ার প্রতিবেশী ছেলে থাকবে? মানে? ও ত্রিধা, বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি? ভিতরে যাবি? তুই থাকলে থাক, আমি ভিতরে গেলাম। কথাটুকু শেষ করে ত্রিধাকে ফেলে রুমে প্রবেশ করলো রিয়ান। ত্রিধা রিয়ানের যাওয়ার পানি তাকিয়ে ভেঙচি কেটে সেও ভেতরে প্রবেশ করলো। বনু কোথায় ভাই? ফ্রেশ হতে গেছে। বল না অ্যান্সি, তুই বারবি ডলের ঘরে কেন? তোরা কি রাতে একসাথে ছিলি? এত সকালে তোর একসাথে কেন, কি দরকার? ত্রিধা বুঝলো নির্ণয় তার কথা এড়িয়ে গেল। আসলে ভাই। কি আসলে? রোহানের খবর পেয়েছি, ও থাইল্যান্ডে আছে। আমাদের দ্রুত কিছু করা উচিত ভাই। আমি আর ত্রিধা ভাবছি থাইল্যান্ড যাব। আমিও যাব। সবাই গেলে বোন, রিদিমা ওদের। ওরাও যাবে। ভাই ওইখানে তো ঘুরতে যাচ্ছি না আমরা, জানি না কোন বিপদ ওত পেতে আছে। ওদের নেওয়া কি ঠিক হবে? আমি থাকতে রোজের গায়ে কেউ একটা সিঙ্গেল টাচ করার সাহস দেখালেও জানতেও পুঁতে দিব আমি ওকে। কিন্তু ভাই। অর্ণব আর রোহানকে ইনফর্ম কর। কোথায় যাওয়ার প্ল্যান করছো তোমরা? তোকে বলা যাবে না, তুই ছোট মানুষ, নিজেকে চুপচাপ খেতে বস, আমরা এসছি। আচ্ছা নির্ণয় ভাই বলেন তো, আমার সাথে আপনার কি শত্রুতা? কোন ফেরে আপনি সবসময় এমন করেন আমার সাথে? তুই আমার জাত শত্রু, এবার যা তো। দেখলে ভাইজান উনি। কথা শেষ করার আগে রিয়ানের রাম ধমকে থেমে গেল রোজা। থামবি তোরা? দা কুমড়োর মতো লেগে থাকিস দুজনে। রোজা বলি নিচে গিয়ে খাবার খা, রিদিমা অপেক্ষা করছে। আজকে ভার্সিটির প্রথম দিন, লেট যেন না হয়। তুমি আমাকে নিয়ে যাবে তো ভাইজান? কথাটা বলে রিয়ানের মুখপানে তাকালো রোজা, সাথে নির্ণয়কেও আর চোখে পর্যবেক্ষণ করলো। নির্ণয় দত কিরমির করে তাকিয়ে আছে রিয়ানের দিকে। রিয়ান বেশ বুঝতে পারল সে বড় ফাঁসা ফেসেছে দুজনের মাঝে। একবার নির্ণয়ের রাগী মুখ, আর একবার রোজার দিকে তাকাচ্ছে সে। কি হলো ভাইজান বলো, যাবে তো নিয়ে? আমি কিন্তু তোমার সাথেই যাব, না হলে আজই ফোন করে বাসায় বলবো আমাকে বাংলাদেশ ব্যাগ নিয়ে যেতে। আসলে রোজা হয়েছে কি, আমি আর ত্রিধা একটু কাছে বেরোবো। তুই আজ ভাইয়ের সাথে যা, আমি বরং অন্যদিন তোকে নিয়ে যাব। কিন্তু
অনলি 5 মিনিটের মধ্যেই তোকে খাবার টেবিলে চাই আমি রোজ, নাহলে এবার বিনা টিকিটে বাংলাদেশ পাঠাবো তোকে। কথা শেষ করে বড় বড় পা ফেলে রুম ছেড়ে বেরিয়ে গেল নির্ণয়। দেখলে তো ভাইজান, নির্ণয় ভাই কেমন ধমকে গেল আমায়। আমি বাংলাদেশ যাব ভাইজান, এই অশুভ লোকের সাথে থাকবো না আমি। তুমি আমায় বাংলাদেশে দিয়ে এসো। 2 মিনিট এখানেই শেষ রোজ, বাকি সময় নষ্ট না করে জলদি যা, না হলে ভাই দুজনের গর্দান নেবে। ভাইজান তুমিও। অসহায় মুখে তাকালো রিয়ান বোনের পানে। রোজা দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে বেরিয়ে পড়ল রুম থেকে। খাবার টেবিলে বসে আছে নির্ণয়। রিধিমা প্লেটে খাবার সার্ভ করছে। দ্রুত কদমে দৌড়ে এসে নির্ণয়ের পাশে চেয়ার টেনে বসল রোজা। তার পেছনে এলো রিয়ান আর ত্রিধা। রোজাকে আসতে দেখে বাঁকা হাসল নির্ণয়। টেবিল থেকে একটা প্লেট উঠিয়ে নিতেই তা টেনে সরিয়ে নিল নির্ণয়। এ কি নির্ণয় ভাই, এখন কি খাবার খেতেও দিবেন না? খেতে দিব না কখন বললাম? তাহলে প্লেট নিয়ে নিলেন কেন? আমার হাতে খাবার খাবি তুই? কেন, আমার হাতে কি ঠাড়া পড়েছে যে আপনার হাতে খাবো আমি? বাংলাদেশে তো ঠিকই রিয়ানের হাতে খেতে, এখন আমার হাতে খেলে সমস্যা কই তোর? তো এখনো তো ভাইজান আছেই, খেলে ওনার হাতে খাবো, আপনার হাতে না। আপনি কথা শেষ করার আগেই মুখে খাবার পুরে দিল নির্ণয়। জেদ না করে জলদি শেষ কর, ভার্সিটির জন্য লেট হচ্ছে। মাছ বেছে দিন আগে, মাছ না খেয়ে যাব না। পাশ থেকে বাটিতে বাছা মাছ এগিয়ে দিল রিধিমা। নির্ণয় বাটি থেকে মাছ নিয়ে ভাতের সাথে খাইয়ে দিতে লাগলো। রোজাকে খাইয়ে মুখ মুছিয়ে দিল নির্ণয়। তারপর টেবিল থেকে উঠে যেতে যেতে বলল, আমি বাইরে ওয়েট করছি, কাম ফাস্ট। রোজা মুখ বাঁকিয়ে বিদায় নিল সকলের কাছ থেকে। আজ ভার্সিটির প্রথম দিন, তাই একটু ঝগড়া করতে চায় না সে নির্ণয়ের সাথে। ড্রাইভিং সিটে ড্রাইভ করছে নির্ণয়, পাশে বসা রোজা, যার দৃষ্টি এখন বাহিরের তুষারপাত দেখতে মহা ব্যস্ত। নির্ণয় যেন তাতে ভীষণ বিরক্ত লাগলো। ধুম করে কাজ তুলে দিতে রেগে বোম হয়ে গেল রোজা। আপনার কি আমার সুখ সহ্য হয় না নির্ণয় ভাই? তোর এমন কেন মনে হলো? আমি শান্তিতে থাকতে চাইলেই আপনি হানা দেন, আবার দূরে যেতে চাইলেও কাছে নেন। আপনার কি মনে হয় আমার কোনো ফিলিংস নেই? আপনি কেন এমন বলেন তো? নির্ণয় মুচকি হাসল। রাগে এই মেয়ের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তোর কি মনে হয় না তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবিস? ফক অফ নির্ণয় ভাই। সিরিয়াসলি রোজ, আমাকে সামলাতে পারবি? এবার বেশ লজ্জায় পড়ল রোজা। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। নির্ণয় সেদিকে তাকিয়ে বেশ উচ্চ স্বরে হেসে উঠল। ইস, কি সুন্দর সে হাসি! ছেলেরা হাসলে বুঝি এত সুন্দর লাগে? অজান্তেই ভালো লাগা খেলে গেল অষ্টাদশীর মনে। ফুটে উঠল সুপ্ত ভালো লাগা। বেশ কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে থামল রোজাদের গাড়ি। গাড়ি পার্কিং করে রোজাকে নিয়ে ভার্সিটির গেটে পা রাখতেই একদল ছেলে মেয়ে এসে নীর বলে ঘিরে ধরল তাদের। নির্ণয় শক্ত করে রোজার হাত চেপে ধরল। পর মুহূর্তে দুজন কালো পোশাক পরিহিত লোক এসে ছেলে মেয়েদের সাইডে সরিয়ে নির্ণয়দের যাওয়ার জায়গা করে দিল। এতক্ষণের ঘটা সকল ঘটনা যেন রোজার মাথার উপর দিয়ে উড়ে গাছের ডালে গিয়ে বসেছে। নির্ণয়কে কিছু বলার আগেই সে বলে উঠল, তোর মোটা মাথায় এত চাপ দিয়ে ফাটানোর কোনো দরকার নেই। রোজা এবারও কিছু বুঝলো কিনা কে জানে। নির্ণয়ের হাতের বাঁধনে তার হাত থাকায় তাল মিলিয়ে হেঁটে চলেছে নির্ণয়ের সাথে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কই থেকে এক মেয়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়কে। রোজা যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। নিজের বুকের ওপর কারো অস্তিত্ব বুঝতে পেরে চোয়াল শক্ত হয়ে এলো নির্ণয়ের। ও নীর বেবি, আই মিস ইউ। এতদিন কোথায় ছিলে তুমি? এক ঝটকায় নিজের বুক থেকে সরিয়ে দিতে তাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ল মেয়েটি। তা দেখে ফিক করে হেসে দিল রোজা। রোজাকে হাসতে দেখে ভীষণ রেগে গেল মেয়েটি। পড়া থেকে উঠে দাঁড়িয়ে রাগে রিরি করতে করতে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, আমায় ফেললে কেন বেব? কত ব্যথা পেয়েছি জানো? আর এই মেয়েটাকে? শি ইজ মাই হার্ট। সোকের সম্বন্ধে কথা বলো যারা। ও তোমার হার্ট হলে আমি কি নীর? ইউ জাস্ট মাই ফ্রেন্ড। কতবার বলতে হবে তোকে? আর সবসময় এইভাবেই গায়ে পড়িস কেন তুই? এই প্রস্টিটিউটের জন্য তুমি তাহলে আমাকে ইগনোর করছো? 2 টাকার মেয়ে, ওকে তো আমি। বলেই থাপ্পড় মারতে উদয় হলো যারা। তা দেখে চোখ মুখ খিচে নিল রোজা। তবে বেশ কিছুক্ষণ পরেও ব্যথা অনুভব না হওয়ায় চোখ খুলল সে। আর তাতেই যেন বেশ বড় শখ খেল সে। মাটিতে পড়ে আছে যারা, ঠোঁটের এক কোণ কেটে রক্ত ঝরছে তার। তোর সাহস হয় কিভাবে ওকে মারার জন্য হাত তোলার? ওর তোলের মতো শরীরে তোর নোংরা হাত লেগে নোংরা করার মতো সাহসের পর যদি দেখিয়েছিস, আজকে থাপ্পড় মেরেছে, এরপর জানে মেরে দেব। মাইন্ডেড, জানে মেরে দেব।
রোজার হাত শক্ত করে ধরেই সামনে এগিয়ে গেল নির্ণয়, পেছনে ফেলে গেল রাগে প্রতিহিংসায় জ্বলতে থাকা একজোড়া চোখ। রোজাকে ক্লাসে দিয়ে বেরিয়ে গেছে নির্ণয়, তবে ক্লাসে বিন্দু পরিমাণ মনোযোগ নেই রোজার। তার মাথায় ঘুরছে নির্ণয়ের বলা তখনকার কথাগুলো। শি ইজ মাই হার্ট। তার নির্ণয় ভাই তাকে হার্ট বলেছে? ভাবনার মাঝে হঠাৎ নির্ণয়কে অনুভব করছে সে। আমার রোজপাকের কি হয়েছে? রোজা হঠাৎ জড়িয়ে ধরল তাকে। নির্ণয়ও মুচকি হেসে আগলে নিল তাকে। ও নির্ণয় ভাই, এক আকাশ পরিমাণ ভালোবাসুন না আমায়? আমার মতো সুন্দরী অষ্টাদশী কি আপনার চোখে পড়ে না? আমার এই ফিগার কি আপনার মনে ধরে না? আমার এই গোলাপি ঠোঁট কি আপনার মন শিহরিত করে না? তবে কেন আপনার সব কিছু আমায় আপনার কাছে টানে? কেন আপনি আশেপাশে থাকলে তলপেটে প্রজাপতি ওড়ে আমার? কেন নিজেকে আপনার বাহুতে আবদ্ধ করতে ইচ্ছে হয়? জানেন, আমি না সিনেমায় দেখেছি হিরো হিরোইনের গোলাপি ঠোঁটের প্রেমে পড়ে, লম্বা চুলের প্রেমে পড়ে। আর আপনি প্রেমে পড়বেন কিভাবে? আমার দিকে তাকানোরই তো সময় নেই আপনার। আপনি এত নিরামিষ কেন বলুন তো? আপনি কি আমার হবেন নির্ণয় ভাই? কি এমন হবে বলুন তো বিধাতা আপনাকে আমার করে দিলে? হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙে রোজার। আশেপাশে তাকিয়ে দেখে পুরো ক্লাসরুম ফাঁকা। একজন মেয়ে তাকে ডাকছে। আর ইউ ওকে? ইয়েস। উত্তর দিয়েই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। বিদেশিদের মতো বেশভূষণ নয় তার। লং কুর্তির সাথে জিন্স, ওপরে ডেনিম জ্যাকেট, চুলগুলো কাঁধ পেরিয়ে পিঠ অবধি রাখা। কেমন বাংলাদেশি একটা ভাব। মেয়েটিকে অবাক করে দিয়ে প্রশ্ন ছুড়ে রোজা, তুমি বাংলাদেশি? রোজার মুখে নিজের দেশের ভাষা শুনে খুশিতে চকচক করে ওঠে মেয়েটির চোখ। হ্যাঁ, আমিও বাংলাদেশি। রোজা বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মেয়েটিকে। মেয়েটিও আপন করে নেয় রোজাকে। আমি রোজা চৌধুরী। রোজা কথার পৃষ্ঠে সহসাই উত্তর দেয় মেয়েটি। আমি নীলিমা। চল যেতে যেতে কথা বলা যাক। রোজা আর নীলিমা নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। যেতে যেতে আরো বিভিন্ন ব্যাপারে কথা বলে তারা। গেটের কাছে আসতেই কালো BMW দেখতে পায়, তারই সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নির্ণয়। রোজা নীলিমার কাছে বিদায় নিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে নির্ণয়কে। নির্ণয় যেন এর অপেক্ষায় ছিল। সেও খুশি মনে দুহাতে আগলে নেয় তার কলিজার টুকরাকে। কলিজার টুকরা কথাটা বেশ কম হয়ে গেল না? নির্ণয় জান প্রাণ সব তার এই ছোট্ট পাখিটা। রাক্ষসদের প্রাণভোমরা যেমন অন্য প্রাণীর মধ্যে সুরক্ষিত থাকে, নির্ণয়ের প্রাণ তার এই পাখিতে আবদ্ধ, যাকে কিনা জন্মের পরেই নিজের দখলে নিয়েছিল। ভার্সিটি কেমন লাগলো তোর? পুরো ফাটাফাটি নির্ণয় ভাই। জানেন, বাংলাদেশি একটা ফ্রেন্ড পেয়েছি। ভার্সিটিতে আসার ইচ্ছে আরো দ্বিগুণ বেড়ে গেল। ধন্যবাদ নির্ণয় ভাই। বলে টুপ করে একটা চুমু খেয়ে নিল নির্ণয়ের গালে। কিছু সময়ের জন্য থমকে গেল নির্ণয়ের হার্ট। শ্বাস নিতেই যেন ভুলে গেছে সে। ও নির্ণয় ভাই, যাবেন না? রোজার কথায় হুঁশে আসতেই রোজার নাক টেনে দিল নির্ণয়। হাসি মুখে বলল, যা গাড়িতে গিয়ে বস। তবে হঠাৎ বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে নিল রোজা। তা দেখে কপালে ভাঁজ পড়ল নির্ণয়ের। যা বাবা, এখনই তো বললি বাসায় যাবে, হঠাৎ কি হলো? আমার ভীষণ খিদে পেয়েছে নির্ণয় ভাই, এখনই খাবার খেতে হবে, বুঝলেন আপনি? মুচকি হাসল নির্ণয়। এই মেয়ে আর কবে বড় হবে কে জানে। যা গাড়িতে গিয়ে বস। ভার্সিটি শেষে হেঁটে পথ ধরেছে নীলিমা। এখন তাকে রেস্টুরেন্টে যেতে হবে। অর্ধেক পথ গিয়ে হঠাৎ হাতে টান অনুভব করতেই ভয় কাচুমাচু হয়ে পেছনে ঘুরে সে। চোখ দুটো খিচে বন্ধ করা। চোখ খুলুন মিস। চেনা পরিচিত কণ্ঠে দ্রুত চোখ খুলে সে। সামনে অর্ণবকে দেখে যেন দেহে প্রাণ আসে তার। ও আপনি? এভাবে হাত ধরে কেউ টানে? আমি তো ভয়ে হার্ট অ্যাটাক করতাম। ও তাই বুঝি? তা নয় তো কি, আমাকে মারতে চান নাকি? একদমই না। আপনি বললেন আমি বউ বানাবো কাকে? বউ কথাটি শ্রবণ হতেই যেন লজ্জা এসে ভর করেছে নীলিমার সর্বাঙ্গে। লজ্জায় গাল দুটো বেশ ব্লাশ করছে তার। অর্ণব বেশ বুঝলো তা, তবে নীলিমার লজ্জা আরো বাড়িয়ে দিতে বলল, হাত ধরতেই হার্ট অ্যাটাক? তাহলে বাসর করলে তো আপনাকে খুঁজেই পাবো না। না না বাবা, আমার বাচ্চার ভবিষ্যৎ মাকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে সন্টু মন্টুরা কই থেকে আসবে বলুন তো? বলেই মুচকি হাসলো সে। নীলিমার ইচ্ছে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে, তবে মাটিও বুঝি এখন বেইমানি করছে তার সাথে। চলুন আপনাকে পৌঁছে দেই। না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, কত পারবেন তা আমার বেশ জানা আছে, আর এখনো আমার উত্তর নেওয়া বাকি, তাই কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। নীলিমা বেশ বুঝলো এই ছেলে নাছোড়বান্দা, কোনোভাবেই তাকে বোঝানো তার কর্ম নয়।
এই কয়েকদিন তা বেশ বুঝেছে, সে কম তো ইগনোর করেনি তাকে। তাই কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসলো সে। হাতে থাকা কালো সানগ্লাসটা চোখে দিয়ে অর্ণব গাড়িতে বসলো। বড় এক রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো নির্ণয়। গাড়িতে বকবক করতে করতে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে রোজা। নির্ণয় গাড়ি থেকে নেমে কোলে তুলে নিল তাকে। হঠাৎ হাওয়ায় ভাসছে এমন অনুভূতি হতে চোখ খুলে রোজা নিজেকে নির্ণয়ের কোলে আবিষ্কার করে যেন বড় একটা শখ খায় সে। এ কি নির্ণয় ভাই, আমাকে কোলে কেন তুলছেন না? হাতে ব্যথা পাবেন তো আপনি। লাইক সিরিয়াসলি রোজ, তোর কি আমাকে কোনো দিক দিয়ে নাদান বাচ্চা মনে হয়? ও মা, তাই কখন বললাম? এই যে বললি হাতে ব্যথা পাবো, তোর মতো 1.5 ফুটে তুলোর বস্তাকে করে নিতে হাতে ব্যথা? আমি মোটেও 1.5 ফুটি না নির্ণয় ভাই, আপনি একটু বেশিই লম্বা। আর তুলো তো হবই, দেখেছেন কত কিউট আমি। আপনার মতো তো আর হাতি না। আমি হাতি না, জিরাফ। কি বললি? বললাম অনেক সুন্দর। এবার নামান তো আমায়। আমার জন্য কত মেয়ে পাগল তুই জানিস, আর তুই কিনা হাতে জিরাফ বানাই দিলে। তো ওদের কোলে নিয়ে বসে থাকেন, একটাকে মাথায়, একটাকে ঘাড়ে, একটাকে কপালে, আর সকালে তো একটাকে বুকেও নিয়েছিলেন। আমি কি একবারও বলেছি আপনার কোলে উঠবো? কেন নিয়েছেন আমায়? বাই এনি চান্স তুই কি জেলাস রোজ? জেলাস মাই ফুট? ব্যাপারটা কি বলতো? সামথিং নাথিং নির্ণয় ভাই। কথার মাঝে রোজাকে কোলে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো নির্ণয়। পুরো রেস্টুরেন্ট ফাঁকা। রোজাকে একটা টেবিলে বসিয়ে নিজেও বসে পড়লো তার সামনের টেবিলে। এ কি নির্ণয় ভাই, পুরো রেস্টুরেন্ট তো ফাঁকা, আমরা ছাড়া বুঝি কেউ আসে না? তখনই পাশ থেকে একজন ওয়েটার এসে বলল, স্যার পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছে ম্যাম, তাই পুরো রেস্টুরেন্ট ফাঁকা। কথাটা শ্রবণ হতেই চকিতে তাকালো রোজা নির্ণয়ের মুখপানে। বেশ ভাবলেশীন ভাবেই বসে আছে সে। ওয়েটার এবার নির্ণয়ের পানে তাকিয়ে প্রশ্ন করলো, স্যার অর্ডারটা? আপনাদের এখানে সব খাবার একটা একটা করে নিয়ে আসুন। কথাটা বলেই হাত ইশারায় চলে যেতে বলল। ওয়েটার মাথা নিচু করে কুর্নিশ জানিয়ে বিদায় নিয়ে চলে গেল। রোজ এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নির্ণয়ের পানে। নির্ণয় 2 ভ্রু নাচাতেই মুখ খুলল রোজা। আপনি কি কোনো মাফিয়া নির্ণয় ভাই? হঠাৎ এমন প্রশ্নে ভরকে গেল নির্ণয়। কাশি উঠে গেল তার। নির্ণয়কে কাশতে দেখে সামনে রাখা পানির বোতলের ছিপি খুলে এগিয়ে দিল তার দিকে। পানির বোতল হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করল নির্ণয়। পানি পান করার শেষে আবারও তাকাল রোজার দিকে। তোর এমন কেন মনে হলো? না মানে আমি উপন্যাসে পড়েছিলাম, মাফিয়া নায়কদের অনেক টাকা হয়, তারা যেখানে নায়িকাদের নিয়ে যায় পুরো এরিয়া দখল করে নিয়ে রাখে যাতে করে নায়িকাকে কেউ না দেখে। আপনিও পুরো রেস্টুরেন্ট বুক করেছেন, তাই মনে হলো আর কি। সারাদিন ফেসবুকের ওইসব চুম্মাচামের গল্প পড়লে মাথা ওইসবই করবে। আর তোর কি নিজেকে নায়িকা মনে হয় নাকি? বিশ্বাস কর রোজ, তুই এতটাই সুন্দর না আছে তোকে নায়িকাদের মতো লাগবে। ইউ লুক লাইক আ পেতনি, ইটস পারফেক্ট ফর ইউ। মোটেও আমি পেতনি না নির্ণয় ভাই। ভাইজান বলে আমি নাকি প্রিন্সেস, আর আপনি কিনা পেতনি বলছেন? আপনি খুব পচা নির্ণয় ভাই, আপনার সাথে আমার জীবন কাটতি। আর কথাই বলবো না আমি আপনার সাথে বলে দিলাম আমি। তোর ভাইজান ঠিক বলে, তুই আসলে প্রিন্সেস রোজ, আমার প্রিন্সেস, আমার অন্ধকার সাম্রাজ্যের একমাত্র সাম্রাজ্ঞী, আমার তেলে তেলে গড়ে তোলা পাপের রাজ্যের একমাত্র পূর্ণতা তুই। মনে মনে কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলল নির্ণয়। এক এক করে খাবারের প্লেট দিয়ে পুরো টেবিল ভরিয়ে দিয়েছে ওয়েটার। এত খাবার দেখে চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম রোজার। প্রায় 35 রকমের থেকেও বেশি খাবার টেবিলে সাজানো। এত খাবার কে খাবে এই ভেবেই যেন মাথা ঘুরছে তার। এত খাবার কে খাবে নির্ণয় ভাই? এই যে আমার সামনে চেয়ারে মেয়েটা দেখছিস, ও খাবে। আচ্ছা নির্ণয় ভাই, আপনি কি কোনোভাবে আমায় মেরে ফেলার ফন্দি করেছেন? না মানে একটু খাবার খেতে চেয়েছিলাম তাই বলে খাবারে চুবিয়ে মারবেন, যাতে আব্বু বড় আব্বু আপনার দোষ দিতে না পারে, তাই না? যাই হোক সবই বুঝলাম আমি, এখানে এত খাবারের মাঝেও একটা খাবার মিসিং নির্ণয় ভাই। নির্ণয় ভ্রুকুচকে তাকালো খাবারের পানি। কিছু বুঝতে না পেরে আবারও তাকালো রোজার মুখের দিকে। তা দেখে মুচকি হাসলো রোজা। কি মিসিং বলতো? আইসক্রিম, আর এখন আমার আইসক্রিম চাই। নো ওয়ে রোজ, এখন কোনো আইসক্রিম পাবে না তুই। ওমা নির্ণয় ভাই, আপনার এত খাবারের টাকা হলো, শুধু আমার আইসক্রিমের টাকা হলো না? ওটার বেলায় এত কিপটা হলেন আপনি, ছি ছি। হোয়াট মিন্স কিপটা? কিপটা মানে কৃপণ। এইটুকু জানেন না, তাতেই এত বড় হয়েছেন। 2 দিন পর তো বুড়ো হবেন, এখনো তো ঘর সংসার হলো না, বাচ্চা কাচ্চা না হয় বাদই দিলাম, দেখবেন আমার বাচ্চা আপনাকে মামা না বলে দাদুভাই বলে ডাকবে। হোয়াট?
তোর আমাকে বুড়ো মনে হচ্ছে? তোর চোখের ডাক্তার দেখাতে হবে। তোর চোখে প্রবলেম, আগে বলিসনি কেন? কালো চশমা তো আপনি পরেন, তাহলে আপনার চোখের সমস্যা হবে কেন বলেন তো? বড্ড বকবক করিস তুই। যা বাবা, এখন আবার কথা বলাও বিরক্ত লাগে আপনার? জাস্ট শাট আপ রোজ। ওকে রোজা, চুপ। বলেই দুই ঠোঁটের ওপর আঙ্গুল রাখলো রোজা। প্রায় 5 মিনিট কোনো কথা বলছে না সে। এতেই আরো বিরক্ত হচ্ছে নির্ণয়। এরই মধ্যে প্রায় 5 রকমের আইসক্রিম এনে টেবিলে রাখলো ওয়েটার। এতেও রোজার কোনো ভ্রুক্ষেপ নেই। নির্ণয় এবার হালকা ঝুঁকে 2 হাত জোর করে বলল, ক্ষমা দে মা, তোর মুখ বন্ধ করা আমার উচিত হয়নি। আমার আম্মা, এবার আইসক্রিম খেয়ে আমাকে উদ্ধার কর। যুদ্ধ জয় করার মতো হাসলো রোজা। তারপর নিজের পছন্দের চকলেট ফ্লেভারের আইসক্রিমের বাটি হাতে নিয়ে মনে সুখে আইসক্রিম খেতে লাগলো সে। ফাঁকা রাস্তা, ড্রাইভিং সিটে বসে আর চোখে কাচুমাচু হয়ে থাকা মেয়েটিকে পর্যবেক্ষণ করছে অর্ণব। গাড়ির কাঁচ হালকা নামানো থাকায় বাতাসে খোলা চুলগুলো উড়ছে তার, তাতেও নেই কোনো খেয়াল। চোখের কোণে কাজল কিছু লেপটে আছে, তা কি এই মেয়ে জানে তার ওই কাজল কালো চোখ দুটো যে বন্ধ টানে আমায়? আর কত সময় নেবেন আপনি? মানে কিসের সময়? আপনার স্মৃতিশক্তি এত দুর্বল বুঝি, সব এত তাড়াতাড়ি ভুলে যান? না মানে তা কেন হবে? তাহলে কি তাহলে? বেশ রাগ লাগলো অর্ণবের। এই মেয়ে কি তাকে ম্যানিপুলেট করার ধান্দায় এসেছে? তবে যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে নিজেকে। আমার উত্তর চাই মিস নীলিমা, আজ আর এখনই। অনলি 5 মিনিট টাইম। আসলে ইউর টাইম স্টার্ট নাও। বেশ কিছুক্ষণ থ মেরে বসে রইল নীলিমা। অর্ণবও তাকে ঘাটালো না। দুজনের মধ্যে বেশ নীরবতা বিরাজমান। 4 3 2 1 0 নো স্টপ। এখন বলুন কি ডিসিশন নিলেন? আশা করি উত্তর হ্যাঁ আসবে, আর না আসলেও হ্যাঁ কিভাবে করতে হয় আমার জানা আছে। সো ভেবে উত্তর দেবেন আশা করি। না মানে হ্যাঁ। কি না মানে হ্যাঁ? আমি রাজি। বাঁকা হাসলো অর্ণব। সে তো চেয়েছিল মেয়েটা নিজের মুখে বলুক সে রাজি। তবে কপালে ভাঁজ পড়ল অর্ণবের, তবুও শান্ত চোখে তাকালো সে। তবে কি? আমার কিছু সময় চাই নিজেকে তৈরি করার জন্য। ওকে। কথা শেষ করেই গাড়ি ব্রেক করলো অর্ণব। নীলিমা বাইরে তাকাতেই দেখলো তার রেস্টুরেন্ট চলে এসছে। একবার অর্ণবের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল সে। নীলিমা নামতে গাড়ি ঘুরিয়ে চলে গেল অর্ণব। তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নীলিমা। ধীর পায়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। সন্ধে 7টায় নিরঞ্জনে গোল মিটিং বসেছে। মিটিংয়ের আসল উদ্দেশ্য এখনো খোলসা নয়। সকলের কপালে চিন্তার ছাপ। কিচেন থেকে সকলের জন্য কফি হাতে এগিয়ে আসছে রিধিমা। অ্যান্সিকে জানানোর পরেই আমাদের প্ল্যান ফাইনাল করা উচিত, কি বলিস তোরা? কফিতে চুমুক দিয়ে সকলের উদ্দেশ্যে কথাগুলো বলল ত্রিধা। অয়ন, অর্ণব, রিধিমা সকলে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তবে এর মধ্যে ফোড়ন কাটলো রিয়ান। কেন রে, তোর অ্যান্সি ছাড়া কি আমরা কিছু করতে পারি না? তোর টুনটুনির জোর কম, তাই তো অ্যান্সির উপর ডিপেন্ডেন্ট তুই। এই আমার টুনটুনি কি তোকে দিয়েছিলাম আমি? কেমনে জানলি জোর কম? তো শরীর দেখেছিস ফাটা বাঁশের মতো, তাহলে টুনটুনি আর কত হবে বল? দুজনে ঝগড়া বেশ উপভোগ করছে সকলে। আয়ান কফির কাপ রিধিমার হাতে দিয়ে বেশ আরাম করে বসলো। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে সকলের মাঝে এক টান টান উত্তেজনা। কে জিতবে এই নিয়ে? তুই বুঝি টুনটুনির ব্যবসা শুরু করেছিস? ব্যবসা করলেও তোরটা কিনবো না শালা শুয়োর। এদের ঝগড়ার মাঝেই ঘুমন্ত রোজাকে কোলে নিয়ে হলরুমে প্রবেশ করলো নির্ণয়। রিধিমার চোখ ওদের ওপর পড়তেই ব্যস্ত ভঙ্গিতে বসা থেকে উঠে নির্ণয়ের কাছে গেল সে। ভাই কি আছে কিছু বলার আগেই থামিয়ে দিল নির্ণয়। ও ঘুমোচ্ছে, তোদের কারো কথায় যদি ওর ঘুম ভাঙে তার কর্তা নেব আমি। বলে রোজাকে কোলে নিয়ে সিঁড়ির দিকে গেল নির্ণয়। ওর যাওয়ার পানি তাকিয়ে আয়ান বিড়বিড় করে বলল, এই শালা কি আমাদের থ্রেট দিল নাকি ভয় দেখালো? সাবধান করলো। অর্ণবের কথায় থতমত খেলো আয়ান। তুই শালা সবখানে কান পাতিস কেন বলতো? না জানে আমার বাসর ঘরে দরজারও সাউন্ড শুনতে কান পেতে থাকিস কিনা কে জানে। দেখ ভাই, আগেই বলছি আমি তোদের ডিস্টার্ব করবো না, তোরাও করিস না। এত বছরের সাধনার পর একটা বউ পাবো, তোদের জন্য যদি আমার বাসন নষ্ট হয় তবে আমার অভিশাপে ধ্বংস হবে সবগুলো। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমুন স্পট হিসেবে পরিচিত। এই পাতায়া সমুদ্রের হাতছানির সাথে দেখা মিলে অন্যতম রঙিন এক শহরের। ঘুম থেকে উঠে নিজেকে হোটেল রুমে আবিষ্কার করে রোজা।
আড়মোড়া ভেঙে আশেপাশে তাকিয়ে বেশ চমকে যায় সে। সবকিছু কেমন অপরিচিত মনে হচ্ছে তার। চোখ কষলে আবারও আশেপাশে পর্যবেক্ষণ করছে সে। কিরে ভাই, মুই কি স্বপ্ন দেখেছু নাকি? কথাগুলো বলে আবারও কচলাতে লাগলো নিজের চোখ। না, এবারেও যেন সব একই আছে। রোজা এবার যেন নিজের শরীরেই বেশ জোরে চিমটি কাটলো। না না, স্বপ্ন না। আমি কোথায়? আমি কি কিডন্যাপ হয়েছি? কে কিডন্যাপ করলো আমায়? কখন হলাম? আমি তো বাইরেও বের হইনি। তাহলে কোথায় আমি এখন? এখানে কেন আনা হয়েছে? আমার কি আর তাহলে কারোর সাথে দেখা হবে না? এখানেই কি আমার জীবন শেষ? কিছুক্ষণ থেমে বুক ভরে শ্বাস টেনে নিল রোজা। আবারও টেপ রেকর্ডার চালু হলো তার।